নিজে নিজে কি হিল করা যায়? অবশ্যই যায়। ডে বাই ডে আমাদের সকাল থেকে ঘুম থেকে রাত অবধি বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। এক ঘুম থেকে ওঠার পরেই আমরা ডিপ্রেশনে যাই না, দেখবে আমাদের মাইন্ডটা লাইট থাকে। তো যত সময় যায় তত আমাদের ডিপ্রেশনের সিচুয়েশন ওয়াইজ তত চিন্তা আসে। এই চিন্তার একটা এনার্জি কি হয়, চিন্তা যে কোনো জিনিসই তো এনার্জি, সেটা আমাদের অরাতে গিয়ে যায়। অরার মধ্যে আমাদের জিনিসগুলো জমা হলো, ডিপ্রেশন এনার্জি। কেউ এমন একটা মানুষের পাশে বলেছি সে হয়তো তার নজর দোষ আছে বা কারো কোনো তন্ত্রবাধা আছে, তার অরাটা তো খুব খারাপ। এবার আমি তার পাশে বসেছি মানে আমার অরাটা কিন্তু ওর জিনিসটাকে অ্যাট্রাক্ট করলো, হতে পারে আমি পজিটিভ। যেমন সচেতন হচ্ছি তত যেন মনে হচ্ছে প্রবলেমও যেন আমাদের ছাড়ছে না, চারিদিকে প্রবলেম আমাদেরকে ঘিরে রয়েছে। আগের দিনে দেখো তুমি এত ডিভোর্স কেস ছিল, এই জন্যই এখন হিলিং দরকার। মানুষের মাইন্ডটাকে একটা সঠিক ঠিকানা দরকার, গন্তব্য দরকার। তোমরা যারা হিলার, তোমরা এরকম তোমার কাছে যারা ক্লায়েন্ট আসে, তো মানে এরকম প্রবলেম বলে দিতে পারো পার্টিকুলার এই পার্সন তোমার জন্য? একদম, ওটা তো আলাদা প্রেডিকশন। একটা একটু তোমার এক্সপেরিয়েন্স বলো কোনো ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স। দেখো এরকম আছে যে একটি মেয়ে, তার অনেকগুলো কেস আছে। যেমন আমি বলি, একটি মেয়ে বিয়ে করেছে, তো বিয়ের প্রথম কোনো প্রবলেম ছিল না, ঠিক। আমি একটা খুব রিসেন্ট ঘটনা আমি তোমাকে শেয়ার করছি, কালকেই, হ্যাঁ গতকালকে রাতের ঘটনা। মেয়েটি আমাকে একটা অনলাইন সেশন বুক করেছিল, মেয়েটির রিলেশনশিপের প্রবলেম। তো মেয়েটার প্রবলেম হচ্ছে এটা যে তার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা নিয়ে থাকে আলাদা মা বাবার কাছে, কিন্তু এখন যে রিলেশনশিপটা আছে সে একটি মুসলিম ছেলেকে ভালোবাসে এবং কর্মসূত্রে তারা মানে একই জায়গায় কাজ করে। এবং কর্মসূত্রে 2-3-4 বছর থাকতে থাকতে তার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে এবং তারা অনেক ঘনিষ্ঠ হয়েছে। তারা বাইরে ঘুরতে গেছে, অফিসিয়াল কাজেও বাইরে গেছে। এবার এখন মেয়েটি বলছে যে ছেলেটি হচ্ছে মুসলিম এবং মেয়েটি হিন্দু, এই ছেলেটির আবার অন্য একটি মেয়ের প্রতি মানে আকৃষ্ট হয়েছে। কিভাবে আমরা ফলো করলে অন্তত এই টাইপের জিনিসগুলো, যেটাকে বলা হয় কার্মিক ডেট, বা আমরা কর্ম খারাপ করে ফেলছি নিজেদের অজান্তে, সেটার গাইডলাইন চাই। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে দুরকম এনার্জি কাজ করে, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। খুব স্বাভাবিকভাবেই পজিটিভ এনার্জি চারপাশে থাকলে জীবনটা অনেকটা ইতিবাচক হয়ে যায়, সব কিছু ভালো লাগে, আমরা সকলে ভালো থাকি। আর বিপরীত দিকে নেগেটিভ এনার্জি বেড়ে গেলে তখন জীবনটা হয়ে যায় দুর্বিষহ। তাই প্রয়োজন পড়ে সেলফ হিলিংয়ের। নিজেকে সঠিকভাবে হিল করতে পারলে এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। তাই আজ কথা বলে নেব স্পিরিচুয়াল হিলার মৌসুমী করের সঙ্গে। মৌসুমী, তোমাকে স্বাগত পাপিয়া ভার্সে। আচ্ছা, প্রথমে যেটা জানতে চাইবো, এখনকার সময়ে একটা কথা খুব প্রচলিত কথা শুনতে পাচ্ছি, অরা হিলিং। তো এটা অনেকে হয়তো জানেন, যারা জানেন তারা তো জানেন, কিন্তু অনেকেই হয়তো কিছু কিছু জানেন আবছা আবছা ভাষা, আবার অনেকে কিছুই জানেন না। তো ব্যাপারটা কি অরা হিলিং? ওরা যেটা আমাদের বডি, ফিজিক্যাল বডি, রাইট? ফিজিক্যাল বডিটাকে আমি কি করছি, টাচ করছি, দেখতে পাচ্ছি। আর অরাটা হচ্ছে আমার বডির বাইরে কতগুলো লেয়ার্স থাকে, সেটাও কিন্তু একটা আমার বডির একটা পার্ট, কিন্তু সেটা ইনভিজিবল, আমরা কেউ দেখতে পাবো না। সেটা কেমন, সেটা আমাদের এনার্জি ফিল্ড, এনার্জি বডি আছে, যেমন অনেকগুলো লেয়ার্স থাকে। আমি যদি উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি, ইমোশনাল বডি, মাইন্ড বডি, তারপরে তোমার হচ্ছে সোল বডি, এরকম ভাবে অনেকগুলো লেয়ার্স থাকে। তো এই লেয়ার্সের উপর আমরা প্রত্যেকদিন আমরা ডে বাই ডে আমাদের সকাল থেকে ঘুম থেকে রাত অবধি বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। এক ঘুম থেকে ওঠার পরেই আমরা ডিপ্রেশনে যাই না, দেখবে আমাদের মাইন্ডটা লাইট থাকে। তো যত সময় যায় তত আমাদের ডিপ্রেশনের সিচুয়েশন ওয়াইজ তত চিন্তা আসে। এই চিন্তার একটা এনার্জি কি হয়, চিন্তা যে কোনো জিনিসই তো এনার্জি, সেটা আমাদের অরাতে গিয়ে যায়। অরা ওই লেয়ার্স গুলোতে জমা হতে থাকে, 1 নম্বর। 2 নম্বর, যখন আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, অনেক অরার কন্টামিনেশনে যাচ্ছি। ধরো তুমি জানো না আমার পাশে যে বসে আছে সে ভালো লোক না খারাপ লোক, রাইট? তার যে অরাটা রয়েছে, আমার অরা তো একটা সাধারণ মানুষের অরা মিনিমাম যেটা হয় 5 ইঞ্চেসের থাকে, রাইট? দেখবে ঠাকুর দেবতার, আমি ফটোতে দেখবে আমরা সবাই দেখি পিছনে জ্যোতি, সেটা কিন্তু আমাদেরও আছে, আমার আছে, তোমার আছে, সবার আছে। এবার যে যত স্পিরিচুয়াল ওয়ার্ক করবে, এনার্জির সাথে অ্যালাইনমেন্টে যাবে, ব্যাপারটাকে ট্রাস্ট করবে এবং সেলফ ফিলিং করবে, তত অরাটা ব্রাইট হবে, এনলাইটেন হবে।
সে তত গাইডেন্স পাবে। এবার এটা আমাদের হিলিং কি হচ্ছে, এই অরাটা কি করছে, অরাটা আমাদের এই অরার মধ্যে আমাদের জিনিসগুলো জমা হলো, ডিপ্রেশন এনার্জি, কেউ এমন একটা মানুষের পাশে বলেছে সে হয়তো তার নজর দোষ আছে বা কারো কোনো তন্ত্রবাধা আছে, তার অরাটা তো খুব খারাপ। এবার আমি তার পাশে বসেছি মানে আমার অরাটা কিন্তু ওর জিনিসটাকে অ্যাট্রাক্ট করলো, হতে পারে আমি পজিটিভ, আমি ভালো লোক, তো অটোমেটিক্যালি তার নেগেটিভ জিনিস কিন্তু আমার অরার মধ্যে মিক্স হয়ে গেল, রাইট? আমার ভালোটাও তার মধ্যে চলে গেল, তার মানে খারাপটা আমার মধ্যে চলে এলো। এতে কি হলো, তোমার অরাটা হেভি হলো। এই অরার ভিতরে যত জিনিস জমা হচ্ছে, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানি প্রবলেম, রিলেশনশিপ, এগুলো সমস্ত ভাবছি আর ব্ল্যাক এনার্জি তৈরি হচ্ছে, ডার্কিশ একটা এনার্জি, সেটা আমার অরাতে জমছে এবং সেই অরা ভেদ করে করে কিন্তু আমার বডিতে ঢুকছে, আমাদের সবার বডিতে ঢুকছে। বডি যখন, কারণ অরার সাথে বডি মানে কানেক্টেড তাহলে থাকে। অরাটা এক্স্যাক্টলি কি, মানে ওটা কি, মানে একটা আস্তরণ না, স্কিনের উপর কিছু লেয়ার্স, মানে আমি যদি সহজ মানে ভাষায়, যেমন আমাদের ধুলোবালি জমে হ্যাঁ সেটা। এক্স্যাক্টলি, সেটা একটা অরা, মানে আচ্ছা একটা এনার্জি। আচ্ছা দেখো, ধরো যদি যারা রেইকি হিলার বা অনেকেই এখন সবাই জানে রেইকি কি হ্যাঁ, জিনিস, একদম। এনার্জিকে আমি কল করছি, দুটো হাত ঘষছি, এনার্জি কল করছি, এটা যে কেউ করতে পারে যদি তুমি ইউনিভার্সকে ট্রাস্ট করো। এবার তুমি হাতটা ঘষছো, দেখো দুটো হাত আমার কাছাকাছি আসছে, দেখো তুমি নিজেও করবে, দেখবে হাত দুটো একটা এনার্জি কল করছো, রাইট? তো ইউনিভার্স তোমাকে এনার্জি পাঠাচ্ছে, এই যে মাঝখানে একটা ব্যাক পুশ তুমি ফিল করছো না, মানে কাছে আসছে চলে যাচ্ছে, একটা ম্যাগনেটিক পাওয়ার তুমি ফিল করছো, তোমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা অরার পাওয়ার, এটা হচ্ছে এনার্জি, সেটা তোমার বডির বাইরেও আছে। এই এই যে জিনিসটা জমা হলো, সেটা কি করলো, নেগেটিভ জিনিস জমা হলো আমাদের বডিতে ঢুকতে থাকে, তখনই বিভিন্ন রকমের রোগ ব্যাধিও তৈরি হয়। দ্যাট মিনস যেমন ভাবে আমাদের ওপরে ধুলোবালি জমছে, আমরা সেটা ওয়াশ করছি, ক্লিন করছি, তেমনি ভাবে এই আস্তরণও যেটা তুমি বলছো, যে এনার্জি, বেসিক্যালি যে এনার্জি গুলো, যেগুলো ব্যাড এনার্জি জমছে, সেগুলোকেও হিল করা, মানে এটাই অরা হিলিং। একদমই, এটা তো অরা গেল, এবার এটাকে হিল করতে হবে, কারণ এটা জমেছে, নেগেটিভ ডিজিজ এনার্জি, ডার্টি এনার্জি জমেছে, ওটাকে ক্লিন করতে হবে। যেমন আমরা স্নান করতে গিয়ে শ্যাম্পু করছি, নিজেকে প্যাম্পার করছি, কেয়ার করছি, সাবান মাখছি, তো ওটা কি হচ্ছে, আমার বডি ক্লিনজিং হচ্ছে। এবার অরাটাকে কি করে ক্লিন করব, অরাটাকে ক্লিন করা দরকার, কিন্তু তার জন্য বিভিন্ন রকমের প্রসেস আছে, কিছু হিলিং থেরাপিস আছে। এবার আমরা যেমন, আমি নিজে হিলার, তো আমি কি করি, আমি নিজে তোমার যখন আমি স্নানে যাচ্ছি, তখন প্রথম 1 মগ জলে, আমি এটা সবার জন্য বলে দিচ্ছি, অডিয়েন্সের জন্য, প্রথম 1 মগ জলে একটু এতটা মতো, 1 চামচ মতো, সেটা নর্মাল সল্টও হতে পারে, খাওয়ায় ইউজ করা, অথবা পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট বা সন্ধক লবণ হতে পারে, 1 চামচ দিয়ে ওটাকে গুলে যখন মাথা থেকে ঢালবো, প্রথম জলটাই ঢালছি, যদি তার স্কিন অ্যালার্জি না থাকে, আমি তারপরে স্কিন অ্যালার্জি যাদের, তারপরে আমি ওটা অন্য কি ইউজ করবে বলে দিচ্ছি। ওটা যখন মাথা দিয়ে ঢালছে, তখন ভিজুয়ালাইজ করতে হবে যে আমার বডিতে যে অরার ভিতরে যা যা জমেছিল নেগেটিভ এনার্জি, একটা স্মোকি ডার্টি এনার্জি, ব্ল্যাক একটা গ্রে কালারের ধোয়া ধোয়া স্মোকি টাইপের কিছু বেরিয়ে যাচ্ছে, এটা তোমাকে ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ। মানে এটা আমি করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি, তুমি দেখবে ওটা ডে বাই ডে, তুমি প্রতিদিন করছো না, তুমি ইউ উইল ফিল লাইট, মানে তোমার মনে হবে আমার বডিটা হালকা, এর সাথে কোনো নেগেটিভ কিছু ব্ল্যাক ম্যাজিক বা এরকম না, তুমি শুধু জাস্ট নিজেকে ক্লিন করছো। এবার যার প্রবলেম যতটা ডিপ, তেমন ডিটক্সিফিকেশন তার ততটা হিউজ পরিমাণে করতে হবে, কিন্তু তুমি প্রতিদিনও করতে পারো, এভরি অল্টারনেটিভ, আজকে করলে কালকে করলে না, আবার পরশু করলে, তারপরে তুমি সাবান শ্যাম্পু দিয়ে তুমি যা তোমার স্নানের প্রসেস তুমি সেটা কমপ্লিট করতে পারো। এবার যদি কারো স্কিন অ্যালার্জি থাকে, তারপরে পরিবর্তে ইউ ক্যান ইউজ কফি পাউডার। কফি পাউডারও কিন্তু অনেকে দেখবে কফি পাউডারের উবটান ইউজ করে বা বডি আর স্ক্রাবার ইউজ করে। কফি পাউডারের ট্রিমেন্ডাস একটা এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের অরা ক্লিন করতে হেল্প করে। ওই কফি পাউডারটাকে আমরা জলের মধ্যে গুলে প্রথমটা স্নান করে নিলাম, ওই সেম প্রসেস ভিজুয়ালাইজ করছি, নেগেটিভ ডার্টি ডিজিজড এনার্জি বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে, মানে আমি যখন জলটা ঢালছি, আমি ভিজুয়ালাইজ করছি যে আমার ভেতরে যদি কিছু এরকম নেগেটিভ আছে, কিছু জমে আছে, সব বেরিয়ে যাচ্ছে, একদম এটা ভিজুয়ালাইজ করছি, একদম দিয়ে তারপর নরমাল স্নান করছি। আচ্ছা, একটা কথা বলো, আগে মানে আগেকার সময় তো এত সচেতনতা ছিল না, মানে তখন তো, তাহলে তখনকার মানুষদের জীবন তো বলতে আরো অনেক সিম্পল ছিল, বেশ কোনো রকম তো অসুবিধা, মানে অসুবিধা থাকলে, অসুবিধা ডেফিনেটলি মানে প্রত্যেক এতেই তো থাকবে, মানুষ হয়ে জন্মেছি, সেটা বলছি না, কিন্তু এখন আমরা যেমন সচেতন হচ্ছি, তত যেন মনে হচ্ছে প্রবলেমও যেন আমাদের ছাড়ছে না, চারিদিকে প্রবলেম আমাদেরকে ঘিরে রয়েছে। তো মানে তুমি কি বুঝতে পারছো আমি কি জানতে চাইছি? দেখো, এটার প্রশ্ন, এটা
একটু হিলিং এর বাইরে গিয়ে উত্তর দিতে হবে, কারণ তখন অত দেখবে এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটার কনসেপ্ট, মানে এই কনসেপ্টটা খুব কম ছিল। এমনি লোকে গীতা পাঠ করছে না, মানে আমরা ঠাকুমা দিদিমাকে মানে যেরকম দেখেছি, তারা শ্রীকৃষ্ণ মন্ত্র মালা নিয়ে জপ করছে, কণ্ঠীর মালা পরে আছে, তারা গীতা পাঠ করছে, কারণ তারা গীতা পাঠ করছে, গীতার থেকে ভ্যালুটা নিয়েছে। আর আমাদের জেনারেশন কি করে, গীতা প্রথমত পাঠই করে না, আর যারা পাঠ করে তারা ভ্যালু নিয়েও পরের ক্ষতি কি করে করা যায়, ওর কেন গাড়ি হয়ে গেল, ওর কেন বাড়ি হয়ে গেল, তাহলে সে তো একাধারে সে তার মানে ইমোশন যে এনার্জিটা তৈরি করছে সেটা প্রচন্ড নেগেটিভ, সে নিজেও কিন্তু জ্বলবে, কারণ তার জেলাস এনার্জি তৈরি হচ্ছে। এখন সিচুয়েশন সব রকম সিচুয়েশন আছে, আমার পাড়া প্রতিবেশী। এখন তো আগেকার দিনের মতো মানুষরা খুব ইজি মেন্টালিটির নয়। আজকে মানির ভ্যালু বেশি, গয়না আমরা যে জুয়েলারিস পরি, সোনার গয়না বা রূপোরও এখন দাম বেড়ে গেছে। তো একটা ভালো জিনিস কিনলো, আমি কেন কিনতে পারলাম না, ও কিনে ফেললো, ওর একটা কি সুন্দর একটা গাড়ি, অথচ হয়তো সে অনেক জমি অনেক কষ্ট করে গাড়িটা কিনেছে, হয়তো তার থেকে সে ধরো যে হিংসা করছে তার হয়তো আরো বেশি পয়সা, কিন্তু সে তার এমন কিছু ব্লকেজ আছে গাড়ি কিনতে পারছে না, তো অটোমেটিক্যালি সে তার জেলাস এনার্জিটা ওদেরকে পাঠাচ্ছে। কিন্তু মানে এরকম বহু কিছু সিচুয়েশনের বেসে ডিপেন্ড করে এখন হিলিং দরকার মানুষের, কারণ মানুষের মেন্টালিটিটা খুব, আগেকার দিনে দেখো তুমি এত ডিভোর্স কেস ছিল না, না, তাদের ঝগড়া হোক ঝাঁটি হোক শেষ অব্দি একদম দাগ পড়ে গেছে, তাদেরও কিন্তু একসাথে রয়েছে তারা। কিন্তু আমাদের একটু কিছু হলেই আমাদের কি বলতো পেশেন্স লেভেলটা কমে গেছে, প্রচন্ড কমে গেছে আমাদের জেনারেশন, আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কমে গেছে। এই জন্য হিলিং দরকার। মানুষ বারবার ব্রেকআপ করে, একটা জিনিসের পছন্দ উঠে গেছে, আমার এটা চাই আমার ওটা চাই, একটা ড্রেস পরলে পরের দিন ওই ড্রেসটা রিপিট করব না আমি, এটাতে এখন ফোনের জামানা, একটা ফেসবুকে দিলাম মানে পোস্ট, আমি ওই গয়নাটা আর পরবো না, ওটাকে ভাঙতে হবে, নয় আরেকটা নতুন গয়না করতে হবে, নয় আরেকটা নতুন শাড়ি কিনতে হবে, তার জন্য তোমার মানি এনার্জি তুমি তো ইনভেস্ট করছো। তো এগুলো তো আগেকার দিনে ছিল না। এখনকার যুগে তো ঝগড়া হলো মানেই ছেড়ে দিতে হবে, ডে বাই ডে তো চেঞ্জ হবেই। তো এই জন্যই এখন হিলিং দরকার, মানুষের মাইন্ডটাকে একটা সঠিক ঠিকানা দরকার, গন্তব্য দরকার, যেটা তখন ছিল, তখন প্রবলেম থাকলেও সেই মানুষ না বুঝতে পারতো আমি নিজে কোথায় ভুল করেছি, না আমাকে সিচুয়েশনের সাথে মানাতে হবে, যেটা আমাদের ঠাকুরদা দিদিমাদের সময় ছিল। এখন কিন্তু নেই গো, এখন অনেক শো অফ বেড়ে গেছে, মানুষের মানসিকতা বদলে গেছে, সিচুয়েশন মানে চেঞ্জ হয়ে গেছে। তুমি বলো না, আগেকার দিনে এত চুরি, এত খারাপ চাওয়া, এত নেগেটিভ কাজকর্ম হতো না, এখন বেশি হয়ে গেছে, কারণ আমাদের পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে, সবকিছুই পরিবর্তনশীল, কলিযুগ, তার জন্য আমাদের হিলিং দরকার, পরিষ্কার কথা। আচ্ছা ধরো খুব যারা সচেতন বা যাদের খুবই প্রবলেম, তখন তো তারা স্পেশালিস্টের কাছে যায়, তোমাদের মতো মানুষদের কাছে যায়, হিলারদের কাছে যায়, কিন্তু ডে বাই ডে তুমি একটা তোমাদের প্রসেস বললে যে এটা করলে ক্লিনিংটা হচ্ছে, এটা হচ্ছে ওই অরাটা যা নেগেটিভিটি জমেছে সেটা ক্লিন হচ্ছে। কিন্তু আরো যদি ধরো ওই ক্লিনিং এর পরও আর কি করতে পারে, মানে যে মানুষ হচ্ছে যে ডেলিকার লাইফে সুস্থভাবে একটু অ্যাংজাইটি ফ্রি, একটু টেনশন ফ্রি, সেটা তো যেটা ধরো প্রফেশনাল ওয়ার্ল্ডে বা এতে থাকবে সেগুলো থাকবে, কিন্তু আমি বলছি একটা নর্মাল ওয়েতে চলতে গেলে আর আর কি করো, সবসময় তো সবার পক্ষে সম্ভব না হিলারদের কাছে যাওয়া, বা আমার আজকে একটু মন খারাপ আমি একজন, এটা তো করি না আমরা 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 একটা সাইকিয়াট্রিস্ট কাছেও যাই তখন যখন খুব বেশি রকম প্রবলেম। আদারওয়াইজ যে ছোট ছোট সময়ের আমাদের মন খারাপ বা যাই কিছু, সেই নেগেটিভিটিটাকে যখন নিতে পারি না, তো নিজে নিজে কি হিল করা যায়? অবশ্যই যায়, সেটার আমার অ্যাকচুয়ালি ওটাকে সেলফ হিলিং বলা হয়, মানে নিজেকে আমি নিজে হিল করছি, 100% করা যায়, কিন্তু সেই জন্য নিজের বডিটাকে মাইন্ড বডি স্পিরিট, মাইন্ড আমার বডি আর আমার যে সোল, সেটাকে এক জায়গায় করতে হবে, মানে ওটাকে আমাকে প্রত্যেক দিন ভাবতে হবে আমার এই প্রবলেম, আমি এখান থেকে বেরোবো, আমাকে যেভাবে দেখো অ্যাকচুয়ালি মানে একটা কথা কি বলতো, আমার যদি হাত কাটে ব্যথাটা কিন্তু আমার লাগবে, আমার পাশে তুমি বা আমার মা বাবা থাকলেও যদি বলে যে আহারে কি হয়েছে আমি মলম লাগিয়ে দিই, কিন্তু ব্যথাটা তো আমার হচ্ছে, এই ব্যথা থেকে তোমাকে আমরা হিলাররা বা অন্য কেউ তোমাকে মেন্টাল সাপোর্ট করতে পারি যে আমি তোমাকে হেল্প করব, কিন্তু তোমাকে অ্যাকচুয়াল জানতে হবে যে না আমাকে এখান থেকে বেরোতে হবে,
যেইভাবে তোমাকে সেলফ হিলিংটা স্টার্ট করতে হবে তার কিছু প্রসেস আছে। প্রসেস নাম্বার 1 যদি বলি, তোমার কিছু প্রিন্সিপাল তুমি ফলো করবে। এবার যদি বলো যে আমি প্রচন্ড ডিপ্রেস, আমি কিছু করতেই পারছি না, কিন্তু তবুও তোমাকেই করতে হবে সেলফ হিলিং, মানে তোমাকে যেভাবে হোক তোমাকে স্টিক করে থাকতে হবে। যেমন ধরো আমি যদি বলি হোয়াইট লাইট মেডিটেশন, আমি বলছি না মেডিটেশন করো, যে ডিপ্রেশনে থাকবে, যে প্রচন্ড যার ব্রেকআপ হচ্ছে, সে কাঁদছে বারবার, তার তো মেডিটেশন বলে মেডিটেশন কিছু আসবেই না মাথায়। তখন আমি তাকে কি বলবো, তুমি জাস্ট চোখ বন্ধ করো, রিল্যাক্স করো, তুমি মাথার উপর একটা হোয়াইট ব্রিলিয়েন্ট লাইট একটা ভিজুয়ালাইজ করো। কারণ আমার মাথার উপর, আমাদের প্রত্যেকের মাথার উপর একটা কর্ড থাকে, দ্যাট ইজ আ স্পিরিচুয়াল কর্ড। সেই কর্ডটা ইউনিভার্সে বা আমার গুরু বলো বা তোমার আমাদের সবার গুরুদেব বা ইষ্টদেবের সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড। সেই রকম একটু 2-3 ইঞ্চি উপরে একটা ব্রিলিয়েন্ট স্টার, কিচ্ছু ভিজুয়ালাইজ করবে না, শুধু একটা স্টার, মানে একটা তারা, উজ্জ্বল তারা ভিজুয়ালাইজ করলো, অ্যান্ড ওখান থেকেই তুমি এনার্জিটা নাও। একটা হোয়াইট লাইট ভিজুয়ালাইজ করো বা গোল্ডেন কালারের লাইট, ওখান থেকে তোমার সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে, এবং অরাটা থেকে তোমার বডি থেকে যত স্ট্রেস, যেই প্রবলেমটা তুমি ফেস করছো, হতে পারে সেটা মানি, কারণ ওই মানি প্রবলেমটা, মানি ব্লকেজটা তো তোমার অরাতে লেগে রয়েছে, তোমার চাকরাতে রয়েছে। এবার তুমি তো জানো না যে আমি কোন চক্রকে কি জন্য ভিজুয়ালাইজ করে, কোন চক্রের কি কাজ, মানে তুমি অ্যাজ আ বিগিনার তুমি কি করবে, তুমি হোয়াইট লাইটটা ভিজুয়ালাইজ করছো, একটা স্টারের থেকে আসছে, দ্যাট ইজ আ ব্রিলিয়েন্ট হোয়াইট লাইট বা গোল্ডেন কালারের লাইট, যেই স্টারটা কিনা ইউনিভার্স স্বয়ং, তিনি হচ্ছে অলমাইটি গড। সেই ডিভাইন এনার্জি লাইটের মাধ্যমে তোমার সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। হতে পারে তোমার রিলেশনশিপ ব্লকেজ, হতে পারে তোমার মানি ব্লকেজ, যাই হোক না কেন, সেই জিনিসটা ওখান থেকে এক্সট্রাক্ট হয়ে নিংড়ে একটা প্রচন্ড ডার্ক এনার্জি, ব্লকেজ, মানি ব্লকেজ বেরিয়ে যাচ্ছে, ওটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। দ্যাট মিন্স মানে স্মোকি এনার্জি বেরিয়ে যাচ্ছে ওরা বন্ধ থেকে। করছি, চোখ বন্ধ করছি, আর আমি ভিজুয়ালাইজ করছি যে একটা স্টার, একটা খুব ব্রিলিয়ান্ট একটা লাইট, সেটা মানে হোয়াইট ভাববো, কি হোয়াইট বা গোল্ডেন, সেটা ভাবছি যে, এবং আমি ভিজুয়ালাইজ করছি যে ওই লাইটটা আমার পুরো একদম ব্রহ্মতালু থেকে সোজা আমার ভেতরে নামছে, এবং স্প্রেড হয়ে যাচ্ছে আমার সারা বডিতে স্প্রেড অনেকটা জায়গা জুড়ে। আমার থট প্রসেসে কি থাকছে, আমার থট প্রসেসে আমার প্রবলেমটা বেরিয়ে যাচ্ছে, আমার যা কিছু প্রবলেম সেটা বেরিয়ে যাচ্ছে। ব্যক্তি বিশেষে প্রবলেম আলাদা, কারণ মানে তাহলে কি প্রবলেমটাও স্পেসিফিক্যালি ভাববে? হ্যাঁ, স্পেসিফিক্যালি ভাববে। এবার যাদের ধরো খুব মানে হয় না রিলেশনশিপ বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, ট্রাস্ট ইস্যুর একটা সমস্যা হচ্ছে, তো তারা এটা ভাববে না যে তার পার্টনার চলে যাচ্ছে লাইফ থেকে, এটা ভাববে না। এবার দেখো, সে তো এখনো জানে না, সে যদি কোনো স্পিরিচুয়াল কনসালটেন্টের কাছে না যায়, যে আদেও সেই পার্টনারটা, অনেক কিছু ম্যাটার করে, আদেও সেই পার্টনার তার জন্য লয়াল নাকি সত্যি কিছু কারণ আছে যার জন্য ওর সাথে এই জিনিস ঘটনাগুলো ঘটছে, মানে একটা ক্ল্যাশ লাগছে, সে তো কিছু জানে না। তাই জন্য সেই মুহূর্তের জন্য এটা ভাবার দরকার নেই যে সে আমার লাইফ থেকে চলে যাচ্ছে, এটা ভাবতে হবে যে আমার লাইফে মানে রিলেশনশিপ ওরিয়েন্টেড, মানে রিলেটেড যে প্রবলেম গুলো আছে, সমস্ত প্রবলেম লাইফ থেকে, আমার অরাত থেকে, আমার চক্রা থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, পার্টিকুলারলি পার্সনকে নিয়ে না, কারণ যদি সে জেনে থাকে কারোর কাছে গিয়ে যে এই পার্সন আমার জন্য সঠিক কিনা, তাহলে যদি জানে যে হ্যাঁ সঠিক, তাহলে সে শুধু ব্লকেজ গুলোকে ভাবুক যে বেরিয়ে যাচ্ছে। আর যদি দেখে না, এই পার্টনার, কেউ ওনাকে বলেছে স্পিরিচুয়াল কনসালটেশনে যে না, আপনার জন্য এই পার্টনার নয়, ইনি হচ্ছে লয়াল নয়, পরবর্তীতে আপনাকে ঠকাতে পারে, বা এর সাথে আপনার কিছু প্যাচ আপ হওয়ার নয়, তো সে ভিজুয়ালাইজ করবে ওই মানুষটি তার লাইফ থেকে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে তোমরা যারা হিলার, তোমরা এরকম তোমার কাছে যারা ক্লায়েন্ট আসে, তো মানে এরকম প্রবলেম বলে দিতে পারো পার্টিকুলার এই পার্সন তোমার জন্য একদম, ওটা তো আলাদা প্রেডিকশন। একটা একটু তোমার এক্সপেরিয়েন্স বলো কোনো ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স। দেখো, এরকম আছে যে একটি মেয়ে, তার অনেকগুলো কেস আছে, যেমন আমি বলি, একটি মেয়ে বিয়ে করেছে, তো বিয়ের প্রথম কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে, বিয়ের প্রথম কোনো প্রবলেম ছিল না, তার আগে কিছু রিলেশনশিপ ছিল, সেগুলো ব্রেকআপ হয়েছে ফাইনালি, আর একজনের সাথে বিয়ে করেছে, অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে করেছে। বিয়ে করার পরে দুজনের মনোমালিন্য হচ্ছে কিছু থার্ড পার্সনকে নিয়ে, মানে বাড়ির লোকজন, মেয়ের বাড়ির মা, ছেলের বাড়ির মা বাবা, এই সমস্ত নিয়ে একটা মারাত্মক প্রবলেম হচ্ছে। কিন্তু ছেলেটা কিন্তু খারাপ নয়,
আচ্ছা। আবার মেয়েটাও খারাপ নয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পার্সনগুলো প্রবলেম ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে ওই দেখো, যেহেতু আমি অনেক রকমের কাজ করি, স্পিরিচুয়াল এনার্জি হিলিংও করি বা অন্য রকম তন্ত্রের কাজও করি, তো ওটা আমি দেখেছি যে আমাকে কিছু হিলিং দিতে হয়েছে, কারণ মেয়েটাকে তখন স্টেবল করতে হয়েছে, কারণ সে হিল হওয়ার মতো জায়গায় নেই, নিজেকে সেলফ হিলিং সে মানে তখন করতে খুব পারছে না, অস্থির হয়ে আছে। অস্থির হয়েছে। তখন মানে মেয়েটি আমার কাছে আসতে পারেনি, মানে আমি তাকে গুগল মিটে অনলাইন সেশনের মাধ্যমে তাকে হিলিং, তাকে লাইভে বসিয়ে আমি তাকে সেশন করেছিলাম, কিছু তন্ত্রের মাধ্যমে ক্লিনজিং প্রক্রিয়া, এবং তাকে কিছু গাইডেড মেডিটেশন, তাকে এরকম ধরনের কিছু সেশনে নিয়ে যাওয়া, তাছাড়াও আরো কিছু পাস্ট কার্মা, সেগুলোর কিছু থেরাপি হয়, সেগুলো করানো। তারপরে তার মাইন্ডটা স্টেবল হলো, তার সিচুয়েশনে কিছু কিছু মানে বদল আসলো, সে বুঝতে শিখলো না এটা আমার কিছু কর্মও জড়িত আছে, তার জন্য আমি এগুলো ফেস করছি। তারপরে সেই জায়গাগুলো আমি কিছু কিছু আরো স্পিরিচুয়াল আদার্স কিছু রেমেডির মাধ্যমে ওই জায়গাগুলো হিল করি। তো এরকম হয়, কিন্তু হিল হয়েছে, ডেফিনেটলি হিল হয়েছে। আচ্ছা। আর সেটা আমি বলতে পারবো যখন মানে ওটা আলাদা করে প্রেডিকশন করে বলা যায় যে আদেও কি এই রিলেশনটা টিকবে নাকি টিকবে না। আচ্ছা। অনেকে আসে প্রথমেই বিয়ে ঠিক হওয়ার আগে, যে মানে যেটা জটক বিচার বা ম্যাচ মেকিং বলা হয়, সেটা তখন দেখে বলে দেওয়া যায় যে আদেও কি রিলেশনশিপটা সেটা তো টিকবে বোধহয় কিনা। হরোস্কোপ দেখে। হ্যাঁ, সেটা হরোস্কোপ দেখে বলে দেওয়া যায়। আর যদি দেখা যায় যে টিকলো, ভালো কথা, এগোলো। দেখো, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফে প্রবলেম থাকে কিছু কিছু, সেগুলো গ্রহণযোগ্য, সেগুলো আজকে আছে কালকে নেই। আবার কিছু কিছু প্রবলেম এমন হয় যেগুলো একদম কিছু রিকভার কিচ্ছু ভাবে করা যায় না, সেটাও কিন্তু ওই চার্ট দেখলে বোঝা যাচ্ছে, বা আমি যদি ট্যারো প্রেডিকশন করি তখন বোঝা যাচ্ছে। তো সেগুলো আমি যখন তাদেরকে বলি, তারা সেই মতো হেল্প মানে পাচ্ছে, যে আচ্ছা, গাইড পাচ্ছে, এইটা তো গাইডেন্স। ধরো তুমি মানে আলটিমেটলি ওর প্রবলেম যেটা ছিল সেটা সলভ হলো এবং ওরা একসাথেই থাকলো। কিন্তু যদি কেউ আসে, সে এখনো বিয়ে করেনি কিন্তু রিলেশনশিপে রয়েছে, কেউ যদি এলো এবং সে তোমাকে জিজ্ঞেস করলো যে আমি যার সাথে রয়েছি তার সাথে। আমি একটা খুব খুব রিসেন্ট ঘটনা আমি তোমাকে শেয়ার করছি, কালকেই, হ্যাঁ, গতকালকে রাতের ঘটনা। মেয়েটি আমাকে একটা অনলাইন সেশন বুক করেছিল, মেয়েটির রিলেশনশিপে প্রবলেম। তো মেয়েটার প্রবলেম হচ্ছে এটা যে তার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা নিয়ে থাকে আলাদা মা বাবার কাছে, কিন্তু এখন যে রিলেশনশিপটা আছে সে একটি মুসলিম ছেলেকে ভালোবাসে এবং কর্মসূত্রে তারা মানে একই জায়গায় কাজ করে। আচ্ছা। এবং কর্মসূত্রে 2-3-4 বছর থাকতে থাকতে তার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে এবং তারা অনেক ঘনিষ্ঠ হয়েছে, তারা বাইরে বাইরে ঘুরতে গেছে, অফিসিয়াল কাজেও বাইরে গেছে। এবার এখন মেয়েটি বলছে যে ছেলেটি হচ্ছে মুসলিম এবং মেয়েটি হিন্দু, এই ছেলেটির আবার অন্য একটি মেয়ের প্রতি মানে আকৃষ্ট হয়েছে, সেও তার অফিসে আগে চাকরি করতো, ছেড়ে দিয়েছে মেয়েটা, কিন্তু ওই মেয়েটার আবার বিয়ে আছে, মেয়েটি আবার বিবাহিত, কিন্তু এই ছেলেটা যার কথা বলছে যে মুসলিম ছেলেটি, ওর কিন্তু কোনো বিয়ে নেই, মানে সে ফ্রেশ। আচ্ছা। ঠিক আছে, এবার ওই বিবাহিত মহিলা বলবো না, মানে একদমই খুব খুব জোর হলে 22-24 বছর বয়স, তার বাচ্চা আছে, তার হাজবেন্ড আছে, কিন্তু তার এখন কথা হচ্ছে ওই মেয়েটা নাকি এই ছেলেটিকে ব্ল্যাক ম্যাজিক করে তার কবজায় করেছে, এবং মানে যে আমাকে ফোন করেছে, যে আমার ক্লায়েন্ট, তার বিরুদ্ধে ভড়কে দিচ্ছে, যে কিছু একটা নেগেটিভ কমেন্ট করছে যে তুমি ওর সাথে মিশো না, এবং ছেলেটা ওই করতে করতে না এই মেয়েটার প্রতি, মানে যে আমার ক্লায়েন্ট, তার প্রতি একটা বিতৃষ্ণা জন্মে গেছে। মানে এখন কি বলতো, মানে দেখা করছে, কথা বলছে, কিন্তু এগোচ্ছে না, তার পুরো এনার্জিটাই যাচ্ছে, মানে আকর্ষণটাই ওই মেয়েটার প্রতি, ওই মুসলিম মেয়েটার প্রতি। তো এবার যে আমার ক্লায়েন্ট, তার বক্তব্য হচ্ছে দিদি তুমি যেভাবে হোক একেই ফিরিয়ে দাও, মানে এই মুসলিম ছেলেটিকেই আমার চাই, মানে চাই আমাকে ওর মানে মানে ও যেন আমার কাছে ফিরে আসে, এবং ওই মেয়েটার সাথে যেন ওই থার্ড পার্টি কাট হয়ে যায়, এটা ওর ইচ্ছা, উইশ। প্রথমত আমার কাছে অনেকগুলো কারণে বকা খায়, কারণ আমার কাছে কেউ ক্লায়েন্ট আসলে আমি খুব মিষ্টি কথা বলি না, কারণ আমি সাদাটা সাদা কালোটা কালো বলি, পছন্দ করি সোজা রিয়েল পিকচারটা। বকা এই কারণে খায়, আমি দেখতে পাচ্ছি মেয়েটার এখানে কিছু গন্ডগোল রয়েছে এবং এই রিলেশনশিপটা জোড়ার নয়, এবং ছেলেটা কোথাও লয়ালও নয়, আমি ওকে জোর গলায় এটা বললাম। তখন বলছে না দিদি ও তো ব্ল্যাক ম্যাজিক করছে, না ব্ল্যাক ম্যাজিক করছে, এবার তোমার প্রবলেমটা কোথায় বলো তো? ছেলেটা প্রথমত অবিবাহিত, সেটা তো সবকিছু ঠিক আছে, আমি এখানে তোমার কিছু ফল্ট দেখতে পাচ্ছি প্রেডিকশনে তোমার এন্ড থেকে। বলছে হ্যাঁ দিদি আমার ফল্ট এটাই যে আমি ওকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু মেলামেশা করব, কিন্তু তুমি পরে বিয়ে করতে পারবে। এবার তাহলে আমি তখন তাকে বললাম তাহলে প্রবলেমটা তোমার কোথায়? তাহলে তুমি তোমার কর্মটা খারাপ করছো না, যে সে হয়তো, এর কথা বাদ দাও, এ আজ আছে কাল নেই, সে
বিভিন্ন আমি দেখলাম যে বিভিন্ন ছেলের সাথে লিপ্ত, বর ছাড়াও আরো অনেক, এইভাবে এই ছেলেটাকেও ফাঁসিয়েছে টাকা গেন করার জন্য। তো এ আজ আছে কাল নেই। এইবার তুমি তো ছেলেটার সাথে মেলামেশা করে তুমি তো তাকে কমিটমেন্টে যাচ্ছ না, তোমার তো কোনো লাইফে বার্ডেন নেই, যে পিছুটানো নেই, তোমার একটা বাচ্চা আছে, তোমার একটা, তুমি ডিভোর্সি, তো অন্য ধর্ম হোক না, তুমি যখন তার সাথে ভালোবাসছো, তুমি যদি মনে করো যে তাকে আমি ভালোবাসি, এতদিন মেলামেশা করেছি, তাহলে তুমি বিয়ে করো। তুমি ওকে আটকে রেখেছো, তুমি ওকে মানে বিয়ে করতে দিচ্ছ না, বা এরকম একটা জায়গা আর তৈরি করছো। এবার এবার কি হবে, ছেলেটা তো দু নৌকায় পা দিচ্ছে, ছেলেটা তখন বুঝতে পারছে না আমার কি করার, তো আলটিমেটলি তো তুমি ওকে বিয়ে করবে না, তাহলে তার পরবর্তীটা কি হবে? তো তোমার এত পেন কেন হচ্ছে? এবার তুমি যদি বিয়েই না করো, তুমি তো ওকে বলেই দিয়েছো তুমি যাকে তাকে বিয়ে করতে পারো, তোমার পছন্দের লাইফ পার্টনার আসলে তুমি বিয়ে করবে। এবার তুমি ওকে বিয়ে করতে দিচ্ছ না, মানলাম এই মেয়েটি তোমাকে মানে মেয়েটি চলে গেল ওর লাইফ থেকে, তারপরে তো ছেলেটা বসে থাকবে, কাউকে না কাউকে বিয়ে করবে, তাহলে ওই থার্ড যে আবার ওর জীবনে আসবে, সে কি ভুল করেছে? তার সাথে তো সত্যিই খারাপ হবে, তার সাথে তো সত্যি খারাপ হবে। তাহলে তুমি তোমার নিজের কর্মটা তো খারাপ করছোই, তাহলে তুমি ওকে বিয়ে করো। তুমি নিজের কর্ম খারাপ করছো, উল্টো দিক দিয়ে তুমি আমাকে দিয়ে কাজটা করাবে, আমার কর্মটাও খারাপ করাবে। আমি তো এই কাজ করব না। আমি বললাম তুমি আগে, আমি ওকে একটাই পরামর্শ দিলাম, দেখো আমি এখানে বলতেই পারতাম, ওকে এত বড় লিস্ট ধরাতেই পারতাম না, কারণ আমি জেনুইন কাজ করতে ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি মেয়েটিকে একটাই পরামর্শ দিয়েছি, তুমি আগে ওর সাথে ফার্দার কমিউনিকেশনে যাও, যে তুমি ওকে ডাকো, ডেকে বলো, তুমি ওকে বলো আমি তোমাকে বিয়ে করব, যদি তোমার ইচ্ছা থাকে। বলছে হ্যাঁ তাহলে আমি এখন বলি আমি তোমাকে বিয়ে করব, তাহলে কি আমাকে বিয়ে করবে? আমি বললাম তাহলে তুমি কনফিউশন এনার্জিতে রয়েছো, আদেও কি তুমি ওকে কোনোদিন ভালোবেসেছিলে? তাহলে তুমি আজকে আমার চাপ খেয়ে তুমি কেন এই কথাটা এখন বলছো যে আমি ওকে বিয়ে করব? তার মানে তুমিও পরে কাঁদবে, যে ও যদি সত্যি সত্যি একটু ভালো মেয়েকে পেয়ে গিয়ে বিয়ে করতো, তুমিও কাঁদবে। এবং ওই মেয়েটি সেখানে দাঁড়িয়ে কি এমন দোষ করলো যে তোমাদের দুজনের জন্য মেয়েটি ট্রমাটাইজড হবে, এবং ছেলেটার এখানে কোনো দোষ থাকবে না। হতে পারে মানলাম ছেলেটা 10 জায়গায় রিলেশনশিপে থাকে, কিন্তু তুমিও তো কর্মটা তোমার খারাপ করছো। তাহলে তুমি ক্লিয়ার কাট কথা বলতে যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি দেখো তোমার বাড়ির লোকের সাথে কথা বলো বা কিছু। হ্যাঁ, এইটা মানে তুমি একদম ঠিক বলেছো যে এই যে তাহলে তোমরা যারা হিলার, মানে তুমি আমাদেরকে এমন একটা গাইডেন্স করো, যেটা বলো যে আমরা তো সত্যি কথাই সবসময় তো হয়তো ওই মেয়েটা না বুঝেই করে ফেলেছে, মানে সে ভাবছে যে আমার এগুলো পাওয়ার কথা, আমি এরম ভাবেই পাবোই। হ্যাঁ, তো আমরা সাধারণ মানুষ তো ঠিক ভুলেই ভরা, সবটা তো আমাদের ঠিক হয় না, এবং যখন ভুলগুলো করি তখন বুঝতে পারি না। এটা তো ঘটনাই যে বুঝতে পারলে ভুলটা হয়তো করতাম না, বুঝি না বলি, না বুঝেই ভুল করে ফেলি, সবসময় বোঝা যায় না আমার এটা চাই তো এটা চাই। তো ধরে নাও আজকের যুগে তুমি একজন হিলার হিসাবে একটা মানুষকে মানে কিভাবে চললে আমাদের মিনিমাম মানে জায়গাগুলো, হয়তো আমরা অনেক দার্শনিক তো জানি যে এই করা উচিত ওই করা উচিত না, মিথ্যে বলা উচিত না, সেগুলো দার্শনিকে, সেটা হয়তো সব জায়গায় আমরা করতে পারি না, ফলো করতে পারি না, কিন্তু আমি বলছি যে লাইফটা কিভাবে আমরা ফলো করলে অন্তত এই টাইপের জিনিসগুলো, যেটাকে বলা হয় কার্মিক ডেট, বা আমরা কর্ম খারাপ করে ফেলছি নিজেদের অজান্তে, সেটার গাইডলাইন চাইছি। দেখো, গাইডলাইন বলতে প্রথম যেটা আমাকে জানতে হবে যে আমি আমার জায়গা থেকে ঠিক থাকবো, আমি নিজের কাছে লয়াল থাকবো, আমি জানি আমি কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। দেখো, আমি এনার্জি হিলিং কারোর কাছে, থেরাপিস্টের কাছে তো চলে গেলাম, তান্ত্রিকের কাছে চলে গেলাম, হিলারের কাছে চলে গেলাম, আমার কি সব প্রবলেম সলভ হবে? না, যেটা আমার ডেস্টিনিতে আছে হবে। এবার কিছু জিনিস আমরা শর্ট আউট করতে পারি, সেটা ডিপেন্ড করছে আমার কর্মের উপর। দেখবে অনেক এমন প্রবলেম থাকে যেই প্রবলেমগুলো ভগবান তোমাকে স্ট্রাগল দেবে, কিন্তু একটা সময় তোমাকে মানে একটা কানেক্টিভিটিও দিয়ে দেবে যে না তুই এইখানে যা বা এইটা কর, দেখবি তুই প্রবলেম থেকে বেরোতে পারবি। প্রবলেম আমি ফেস করছি, এবার সেক্ষেত্রে আমাকে সেলফ হিলিং নিতে হতে পারে, গ্র্যাটিটিউড পেমেন্ট মানে পে করতে হবে ইউনিভার্সকে, জানা আমি আমার কাছে যা আছে আমি তাতে খুশি। এই খুশি ব্যাপারটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা সবাই জানে যে গ্র্যাটিটিউডটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে লয়ালিটি, যে আমি যে কাজটা করছি বা আমি যাকে কমিটমেন্ট দিচ্ছি, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কোনো অফিসিয়াল কাজ হতে পারে, মা বাবার জায়গা, নিজের বিশ্বাসের জায়গাটা নিজের কাছেও রাখা, অপরের কাছেও রাখা। তারপরে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে যেগুলো আমাদের কর্ম ঠিক রাখতে সাহায্য করে। মানে আমাকে অ্যাকচুয়ালি কর্ম কখন ঠিক থাকবে? যখন আমার মাইন্ডসেট ঠিক থাকবে।
হুম আমার মাইন্ডটাই তো মেন। আমার মাইন্ড যদি নেগেটিভ জিনিসে ভরা থাকে আমি তো বুঝতে পারবো না আমি কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। তার জন্য আমার মাইন্ডটাকে সব সময়, কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডটাকে সব সময় হিল করতে হবে, সব সময়। ওই ডিভাইন লাইট, আচ্ছা অরা ক্লিনজিং, ওটা তোমার ইটস আ পার্ট অফ ইউর লাইফ। ওটা তুমি যেমন প্রতিদিন সাবান মাখো, শ্যাম্পু মাখো, ওই রকমের মতো একটা স্কিন চর্চা করো, ওই রকমের মধ্যে নিয়ে নিতে হবে, তবে তুমি কিছুটা ক্ল্যারিটি পাবে। হুম তারপরেও যেগুলো থাকে, যেমন কিছু জিনিস নন স্টিলিং এনার্জি হুম যেটা বলা হয়, যে কি আমি লোকের জিনিস চুরি করব না, লোকেরটা কপি করব না, হিংসা না করা, লোকের ক্ষতি না চাওয়া, মানে এইগুলো একটা এনার্জিতে কাউন্ট হয়। তখন আমি যতই হিলিং করি না, অযথা কথা বলা হুম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম না, মানে হঠাৎ করে আমার মাইন্ডে এলো ইনটিউশন, যে ইউনিভার্স হয়তো বলছে হুম যখন তখন যার তার সাথে কথা বলা, আচ্ছা অযথা কথা বলা, এটাকে একটু বন্ধ করতে হবে। অযথা কথা বলা, এতে দেখবে তোমার এনার্জি প্রচুর ড্রেন হয়ে যাচ্ছে, এবং তুমি উল্টো পাল্টা কথা বলছো, এবং যেটা কথা বলছো তার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আসছে, এবার তুমি ওর মধ্যে ওই কনভারসেশনে লিপ্ত হয়ে যাচ্ছ। এটা পজিটিভ হলে তো খুব ভালো, আর নেগেটিভ হলে তো তুমি গেলে, তোমার মাইন্ডটা গেল। এই ব্যাপারে আমি একটা একদম প্র্যাকটিক্যাল প্রবলেম আমি জিজ্ঞেসই করছি তোমাকে এখানে, এটা আমার নিজস্ব প্রবলেম। যে আমি এমনিতে বরাবরই মিশুকে, যেটাকে বলা এক্সট্রোভার্ট, ওরকম কিছু না, ইন্ট্রোভার্ট নর্মাল, তার মানে যে শুবে না, কিন্তু হ্যাঁ মানে কোথাও গেলে যে খুব চুপচাপ সেটা না, আমি হয়তো সেখানে চিনি না কিন্তু হয়ে যায়, আমার ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। একসাথে গ্রুপে ঘুরতে যাওয়া বা যাই হোক কিছু, সেগুলো নিয়ে কখনো আমার সমস্যা হয়নি। এবং যেটা হয় দেখবে, অন্তত ছোটবেলায় সেই ইমেজই ছিল, যে সেটাই জানতাম যে মিলেমিশেই থাকা ভালো, সকলের সাথে কথা বলে সকলকে নিয়ে, এই বিষয়টাই ছিল। কিন্তু আমি এখনকার প্রেজেন্ট টাইমে জানি না, হতে পারে অনেক রকম এতটা বয়সের পর অনেক কিছু এক্সপিরিয়েন্স করার পর, এবং অবশ্যই এই হিলিং জার্নিটা, যে কারণে আমার এই পডকাস্ট চ্যানেল, হিলিং জার্নিটা যবে থেকে আমি নিজেও ঢুকেছি একটু একটু করে, আমি দেখতে পাচ্ছি আমার না কথা বলতে ভালো লাগে না। এবং যেহেতু আমার অভ্যাসটা কথা বলা, এবং আমাকে অনেকেই আগেও হয়তো, মানে আগে হতে পারে আমি আগে মানে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছি কারোর সাথে, বা যেই ফোন করছে ফোন ধরছি, ভালো লাগতো ওগুলো। এখন আমার লিটারালি ভালো লাগে না, মানে আমি এখন খুব একদমই যেটুকু দরকার, যতটা প্রয়োজন, সরি, যতটা প্রয়োজন ততটাই কথা, মানে ফোন ধরি। এবং অনেকের সাথেই আমি দেখেছি কথা বলে হয় না যে কোথাও গিয়ে একটা আমি জানি না সেটা নেগেটিভিটি নাকি, কিন্তু ভালো লাগছে না, তোমার ইম্প্যাক্টটা ভালো আসছে না, মানে বা তার সাথে বুঝে কথা যাওয়া। বলতে ইচ্ছা করছে না। সরি। তো এখন যেটা সমস্যা, লোকে আমাকে এত বছর অন্যভাবে পেয়েছে, এখন যখন আমি আমার এই প্রবলেমটা, মানে আমার ভালো না লাগা থেকেই, তার মানে এই নয় যে আমি ডিপ্রেশনে আছি তাই আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমার খুব অ্যাংজাইটিটা, সেরকম কিছু না, আমি খুব নর্মাল লাইফ লিড করছি, কিন্তু আমার আর ওইভাবে কারোর সাথে অত কথা বলতে ভালো লাগে না। কিন্তু যেটা সমস্যা আমার, যারা ওইদিকে আছে তারা আমায় ভুল ভুল বুঝছে, বুঝবে, হঠাৎ এক্স্যাক্টলি। করেই তাদের মনে হচ্ছে আমি স্নবি হয়ে গেছি, আমি একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছি। এটা আমার প্র্যাকটিক্যাল প্রবলেম, আমি এরকম অনেকের থেকে ফিডব্যাক পেয়েছি, মানে তুই তো এখন আর পাত্তাই দিস না, কথাই বলিস না, এরা তোর তো এখন বড় বড়, কিন্তু কিছুই তো ব্যাপার না, নর্মাল। আমি কি করব? মানে তুমি একদম, ইউ আর অন দ্য রাইট পাথ, একদম ঠিক জায়গাতে আছো, কারণ তুমি এনার্জির সাথে অ্যালাইনমেন্টে আছো, তোমার ভালো লাগছে, যেটা তুমি আমাকে বললে যে স্পিরিচুয়াল এনার্জি তোমার ভালো লাগছে, এই ধরনের সমস্ত শো করা বা এরকম ইন্টারাকশন তোমার ভালো লাগে। তোমার ভালো লাগে মানে কি, তুমি যাও, যে কোনো এনার্জিকে তুমি তোমার বাড়িতে ঢুকতে দিতে পারো না। এখন তুমি চিনে যাচ্ছ কার দরজা, আমার বাড়ির দরজা কার জন্য খোলা। আগে তুমি কি করতে, যতক্ষণ না তুমি একটা এনার্জি বুঝতে শিখছো বা তোমার জীবনে ক্ল্যারিটি আসছে, তোমার অরা ক্লিন হচ্ছে, ততক্ষণ তুমি যাকে তাকে ঢুকতে দিতে। যে কেউ তোমার বাড়ি মানে কি, আমি বলতে চাইছি তোমার অরার কাছাকাছি আসা। বাড়ি মানে আমার এই শরীরটা, মন্দিরটা, আমাদের মন্দিরটা। তো তুমি এখন খুব চুজি হয়ে যাবে। আর যখনই আমরা ইউনিভার্স বা আমরা ঈশ্বরের সাথে, গুরুর সাথে এনার্জি অ্যালাইনমেন্ট আমাদের হয়, মানে আমরা কানেক্ট হয়ে যাই, তখনই আমাদের এই একাকিত্ব জায়গাটা, অবশ্যই এখানে 100% আমাদের একা একটুখানি নিজের জন্য কাজ করা উচিত, এবং একটু চুপ থাকা উচিত। সবসময় বক 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 করলে, মাইন্ডে যদি সবসময় ক্যাবাস থাকে,
আমি তোমাকে একটা জিনিস বলবো এরপরে, যে অরাতে না সব সময় এই বক এনার্জিটা থাকবে, কথা বলছি। এবার কি হবে, গড যখন তোমাকে ইম্পর্টেন্ট কোনো মেসেজ চ্যানেল করে দিতে চাইবে যেটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তুমি সেটা কমিউনিকেশন সিগন্যাল ব্রেক হয়ে যাবে, তুমি সেই এনার্জিটাকে ক্যাচ করতে পারবে না, তার জন্য লাইফে প্রবলেম হবে। ভগবান বলবে আমি তো তোকে সেন্ড করছিলাম এনার্জি, আমি তো তোকে গাইড করতে চাইছি, কিন্তু তুই এত এনার্জির সাথে থাকিস, এত অন্য জিনিসে নিজেকে ইনভলভ করে রেখেছিস, এত কথা বলছিস, তুই তো নিজের জন্য সময় নেই একটু ভাবার। সে থেকে বেটার প্রত্যেকটা মানুষের একটু কম কথা বলা। আর গৌতম বুদ্ধ চুপচাপ নিজের সাধনা, আমি বলছি না সবাইকে একদম চুপচাপ এরকম জড়বস্তুর মতো কানে হেডফোন গোজো, গাইডেড মেডিটেশন শোনো বা এমনি তুমি বসে যাও, সেরকম নয়, ব্যাপারটা নয়। দেখবে যারা বড় বড় স্পিরিচুয়াল লিডার তারা কিন্তু খুব কম কথা বলে, কিন্তু তাদের ওই দুটো কথা শোনার জন্য প্রচুর লোক হাঁ করে তাকিয়ে থাকে। ওই দুটো কথা এমন বলবে না, লাইফ চেঞ্জিং কথা বলবে। ওনাদের দুটো কথারই কিন্তু প্রচুর ভ্যালু। ওই দুটো কথা শোনার জন্যই হয়তো 25-30 হাজার টাকা তারা 2 মিনিটের ফিজ নেয়। তো তুমি যত কম কথা বলবে তোমার তত ভ্যালু আপ হবে। এটার মানে এটা নয় যে আমার অ্যাটিটিউড। এরকম অনেকের, আমারও পার্সোনাল লাইফে এরকম হয়েছে যখন আমি এই ফিল্ডে আসি। এটা তুমি যেমন শেয়ার করলে আমি ওপেন শেয়ার করি, নিশ্চয়ই যে আমিও আগে তোমার মতো প্রচুর বন্ধু ছিল, বা আমি আমার বাড়ির সমস্ত এখানে যেতে ভাল লাগতো, এই রিলেটিভ মনে হতো বাড়ির থেকে একটু বেরোই, যে একটু পিসির বাড়ি ঘুরে আসি, মাসির বাড়ি ঘুরে আসি 2-4 দিন। এখন একদম নেই সেগুলো। এখন আমার মনে হয়, মানে কেউ, আমার এটা খুব খারাপ লাগবে হয়তো, এটাকে কেউ নেগেটিভলি নেবে, আমার এখন মনে হয় কি আমার বাড়িতে হুটপাট লোক আসলেও আমার প্রবলেম লাগে। মানে এই জিনিসটাই আমার তো বাড়ি, তুমি দেখবে আমার ফোন কল লিস্ট তুমি দেখো, আমার কোনো লোকের, আমার মা বাবা মানে খুব যাদের সাথে তাদের ফোন ছাড়া আর সমস্ত ক্লায়েন্টের কল। মানে আমি কারোর সাথে ঘন্টার পর ঘন্টা, কোনো আমার পার্সোনাল বন্ধু আছে যার সাথে আমি গল্প করছি না, আমার ভালোই লাগে না। আমার বহু বন্ধু আছে, অনেকে তারা এখন আমাকে দিয়ে কাজ করাচ্ছে, বা স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড ছিল, কিন্তু আমি তাদের সাথে মানে সেরকম ভাবে তারা বুঝেও গেছে যে মৌসুমীর একটা আলাদা জগৎ আছে, ওকে ডিস্টার্ব করব না। আমি এখানে অনেক দেখবে আমাদের বয়সী ছেলে মেয়েদের একটা জগৎ হয়, একটু পার্টি করব, একটু ঘুরতে যাব, একটু মিট করব। আমার কিন্তু সেরকম নেই। আশা করি তোমারও এখন ওই জিনিসটা কমে যাচ্ছে। পুরোটাই পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যারা এই অ্যালিগেশনটা আনছে তাদেরকে আমি কিভাবে সুন্দর করে রিপ্লাই দিতে পারি? আমি চাই না তারা কষ্ট পাক, কিন্তু এরকম হয় যে তারা এমন একটা কথা বলে দিল, তখন না চাইতেও আমার একটা মানে হয় না যে একটা খারাপ লাগে, নেগেটিভ ভাইব্রেশন, আমি সেগুলো চাইছি না। তার প্রতি আমার একটা ভুল ভাবনা যে এরা কেন এরকম। তো ধরো তাকে আমি সফটলি কি বলতে পারি যেটাতে তার খারাপ, কিন্তু যাতে সে বুঝে যায়। আমার ক্ষেত্রে এরকম আছে, বোঝে না, তাকে বলছি হয়তো যে তুই তোর মতো থাক, তুই তোর লাইফে, মানে এরকমও আছে যে রীতিমতো হয়তো করা যে কেন এই কাজটা করছিস, কেন ওইটা করছিস না। আমি কিন্তু তার ব্যাপারে কিচ্ছু বলছি না, বা আমার ওই হয়তো সেই মাথা ব্যথাটাই হয় না কারোর ব্যাপারে, কারণ প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল। তোমার কিন্তু আমার ক্ষেত্রে এরকম আছে, এবং তাদের জায়গাটা আমি বলবো না নেগেটিভ, তারা হয়তো আউট অফ কনসার্ন, আউট অফ লাভ ভালোবাসে, দিদির মতো বন্ধুর মতো ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা তো হয় না যে এইটা তো জায়গাটা বুঝতে হবে, বাউন্ডারি লাইনটা যদি ছাপিয়ে যায়, এবং তারা সেটা বোঝেও না, এরকম একদম আছেই যে যারা বোঝে না, বললেও বোঝে না। ডিফারেন্ট, কারণ দেখো তোমার এটা ভালো লাগছে, তুমি হয়তো বেশ কিছু আগের জন্মে হয়তো এরকম কোনো স্পিরিট, তুমি এখন নিজেকে বুঝতে পারছো না যে আমি কি ছিলাম, হয়তো তোমার লাইফ পারপাসটা এখন হয়তো তুমি এরকম আলোচনা করছো, হয়তো তুমি এই রিলেটেড কোনো ওয়ার্কে ছিলে, কাজ করতে, ওয়ার্ক ফিল্ডে ছিলে, হয়তো তাই জন্য তোমার এই জন্মেটা। এবং তুমি যে প্রশ্নটা করছো যে সবাইকে তুমি বোঝাতে পারবে, কোনো উত্তর দেবে না। সব থেকে বেস্ট হচ্ছে কোনো উত্তর দেবে, নানা মুনির নানা মত, আমার সাথে সবার মাইন্ডসেট এক। তুমি এখন কি বলবে বলো, যে আমি একটা স্পিরিচুয়াল কাজ করছি, আমি একটু আধ্যাত্মিকতার ভিতরে, তো লোক হাসবে তোমাকে। প্রথমত বলবে তাহলে তুই জব কর, তাহলে বাবা তুই তো ঠাকুর বলে কি কিছু আছে, ইউনিভার্স এগুলো এগুলো ব্যাপার নয়, তুই তো ভালোই আছিস, কি দরকার এগুলো করার, এগুলো। এবার কেউ মানবে, কেউ মানবে, আবার কেউ একদম মুখের উপর এটাই বলবে বেশি দেখাচ্ছিস, অ্যাটিটিউড দেখাচ্ছিস, ছেড়ে দে, বাদ দে, তুই এটা উল্টো কথা বলছিস, বা আমাকে মানে তুই ইগনোর করছিস, এটা কিছু এক্সকিউজ দিতে হবে তাই জন্য তুই বলছিস। তো এটা কেউ বুঝবে না। বেস্ট অপশন হচ্ছে চুপ থাকা, হ্যাঁ, সাইলেন্ট। যে যা বলছে বলুক, ওটা তুমি গায়ে মেখো না। দেখো এটা ভেবে নিতে হবে, আমি একটা পৃথিবীতে, আমি ধরো একটা কোথাও বেড়াতে যাচ্ছি, আমি একটা কোথাও লঞ্চে উঠেছি বা বোটে উঠেছি,
ধরো ওটা জলপথে যাচ্ছে, জলটা আমি কেন বোঝালাম, আমাদের ইমোশন, জল হচ্ছে ইমোশন। তার কারণ মানুষের বডির ম্যাক্সিমামটা হচ্ছে জল এনার্জি, ইমোশনাল বডি। কেউ কিছু বললো, চোখ থেকে জল বেরিয়ে গেল, তো এই জলের উপর দিয়ে তুমি বোটে করে যাচ্ছ, এবার ওই বোটে অনেক রকমের লোকজন উঠেছে, তো এবার তুমি কি সবার মুখ বন্ধ করাতে পারবে নাকি? তুমি যেরকম প্র্যাকটিস করছো আরেকজন তোমার পাশে যে বসে আছে সেও সেম প্র্যাকটিস করছে না, তো তোমার ভাবধারাটার সাথে সবার ভাবধারা মিলবে না। তোমার দিকে কারা অ্যাট্রাক্ট হবে? যারা তোমার মতো এনার্জিতে অ্যালাইনমেন্টে রয়েছে, এবং তারাই তোমাকে বুঝবে। সুতরাং সবাইকে বোঝানোর কোনো দরকার নেই। তারা বলবে তোমার টাকা হয়ে গেছে, তারা অ্যাটিটিউড হয়ে গেছে, ভাই তুই অনেক বড় সেলিব্রিটি লেভেলে চলে গেছিস, তো তুই এখন আমাদের পাত্তাই দিস না। কিন্তু ব্যাপারটা তো সেটা নয়, এবার তুমি সেটা বোঝাতে পারবে না। তার থেকে বেটার হয় তুমি চুপ থাকো, অবজার্ভ করো। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো কোনো কথা মনে লাগাবো না? না, এবার এই যে মনে লাগাবো না, আমরা ভাবি তো সেটা, কিন্তু অনেক সময় হয় মানুষ তো, সেটা ধরো এই ক্ষেত্রে না হলো, এটা খুব জেনারেল একটা প্রবলেম, যে অনেকের তো অনেক কিছু হলো, একটা কিছু বললো, মনটা খারাপ হয়ে গেল, এটা অনেক মানে এটা হয় আমাদের সাথে। তো সেক্ষেত্রে যেহেতু এটা এনার্জির ব্যাপার, আমাদের তো নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি ট্রান্সফার হচ্ছে, তো তুমি একজন হিলার হিসাবে তো এখানে একটা কি প্রোটেকশন দিয়ে দেবে? ধরো আমি যদি সেই প্রোটেকশনটা নিজের মধ্যে রাখি, তাহলে এই যে খারাপ জিনিসগুলো যখনই আসছে আমার মধ্যে অব্দি আর পৌঁছচ্ছে না, এখান থেকে আবার ব্যাক করছে। ওটা সব থেকে বেস্ট অপশন। এতক্ষণ যে টপিকে আমাদের কথা হচ্ছিল সেলফ ফিলিং করা, ওই যে বললাম ব্রিলিয়ান্ট লাইট। আর তার থেকে আর একটা জিনিস, আমরা যেহেতু আমরা বিভিন্ন সারাদিন বহু মানুষের সাথে এনার্জিতে যাচ্ছি, মিশে যাচ্ছি এনার্জির সাথে, বেস্ট হয়। ওর মধ্যে অনেকের খারাপ নজর থাকে, অনেকে সবাই তোমার সামনে হাসবে, পিছনে তোমার নামেই কথা বলবে, গসিপ করবে, নেগেটিভ এনার্জি খারাপ চাইবে। তো এটা থেকে প্রোটেকশনের ওটাও একটা আমার কালার মানে দিয়ে আমরা অরাটাকে পুরো সিল করতে পারি। সেটাকে একটা বলের মধ্যে সবার সাধারণ মানুষ প্রত্যেকে করতে পারে। একটা ভাবতে হবে, ওটা তুমি 72 আওয়ার্স এর জন্য সেট করে দাও প্রোটেকশন, একটা শিল্ড করে দাও, যে তুমি নিজে একটু 2, 4, 5 মিনিট, 7 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট একটু বসো, ওই লাইটটাকে নিয়ে আসো, আর দেখো, নিজেকে দেখো যে তুমি একটা বিশাল বড় একটা বলের মধ্যে বসে আছো, এনার্জি বল, যেই বলের বাইরে সবাই আছে এবং তুমি ইউ আর প্রোটেক্টেড। তুমি ওই বলটা এনার্জি বল, আমি যদি সাধারণ ভাষায় বলি, ওইটা হচ্ছে এনার্জির একটা বলের মধ্যে রয়েছো, প্রোটেকশনে রয়েছো। এবার বাইরে থেকে যে যাই করুক না কেন, ওই প্রোটেকশনটা ভেদ করে তোমার ভিতর অব্দি আসতে পারবে না, এবং দেখবে তুমিও লাইট ফিল করছো। তুমি সব জিনিস নিয়ে ভাবছো না। এবার তুমি এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে, এবার দেখো, এটা সবসময় করাটা খুব একটা ভালো নয়। কেন ভালো না? এটার একটা ব্যাপার হচ্ছে, তুমি যেহেতু শিল্ডিং এর মধ্যে আছো, অনেক ভালো এনার্জিও তোমার কাছে অব্দি আসতে পারবে না। তো এটা বুঝে অ্যাপ্লাই করতে হবে। যে আমি ধরো তুমি আজকে বাড়ির থেকে বেরোচ্ছ, তুমি জানো এমন কারোর বাড়ি যাচ্ছ বা এমন একটা জায়গা আছো সেখানে অনেক ঈর্ষান্বিত হওয়ার মতো লোকজন আছে, তোমাকে দেখে হিংসা করতে পারে, বা তুমি একটা আননোন জায়গায় যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে বাড়িটাতে খাবার খেলে প্রবলেম হতে পারে, এটা তুমি বাচ্চাদের করে দিতে পারো। তো এরকম অনেকে আমরা বুঝতে পারি না যে এই জায়গাটা আননোন জায়গায়, দেখবে কেউ শত্রু তৈরি হয় না, কারণ তোমাকে সেখানে কেউ চেনেই না, তোমার সাথে শত্রুতা কে করবে? আমাদের কারা শত্রু হয় বা আমাদের খারাপ ক্ষতি কারা চায়? যারা আমাদের দৈনন্দিন জীবনে আমার সাথে কানেক্টেড, তারাই কিন্তু আমার ক্ষতি চাইবে। তো এইরকম কারোর কাছে তুমি যদি ডাউট করো যে এরকম মানুষের কাছে আমি যাচ্ছি বা সে আমার কোনোভাবে আমাকে হিংসা এনার্জি সেন্ড করতে পারে বা খারাপ করতে পারে, তো ডেফিনেটলি ওই রকম একটা বলের মধ্যে ভিজুয়ালাইজ করে অ্যাটলিস্ট ফর 24 আওয়ার্স, পরে ধরো তুমি আর এরকম কাজ নেই, 24 ঘন্টার জন্য সিল করে চলে যাও, আবার ওটা অটোমেটিক্যালি ভেঙে যাবে, কিন্তু ওটা আমাকে কিচ্ছু করতে হবে না। আমি সেট করেছি 24 আওয়ার্স, আমি প্রোটেক্টেড। হ্যাঁ, আমি প্রোটেক্টেড, আমি এনার্জি বল, এটা ফিল করো। এটা দিয়ে আমি গাড়িকেও প্রোটেক্ট করতে পারি। এইগুলো সমস্ত কিছু, এটা এত সুন্দর হিলিং এনার্জি না, মানে হিলিং মানে কি, একটা যে কোনো জিনিস সারছে উইথ দ্য হেল্প অফ এনার্জি, দিস ইজ কল্ড এনার্জি হিলিং। আমি রাস্তায় বেরোচ্ছি, গাড়ি হচ্ছে স্যাটার্ন, গাড়ির কোনো ভরসা নেই, আমি গাড়িটাকে প্রোটেক্ট করে নিয়ে চলে গেলাম, দেখলাম ডেফিনেটলি আমি যেমন গেছি তেমন বাড়ি এসেছি। আচ্ছা, ঠিক। বাচ্চাকে নিয়ে যাচ্ছ, নজর লাগতে পারে, বাচ্চাকে তুমি মা হিসেবে বা বাবা হিসেবে তুমি ওই প্রসেসটা করে দাও, যে ভিজুয়ালাইজ করো বাচ্চাকে এনার্জি সেন্ড করছো, এনার্জি কল করো, এনার্জি হাত থেকে বের করো, জাস্ট লাইক রেইকির আমি কিচ্ছু বলবো না, অ্যাটিউনমেন্ট দরকারই নেই, তোমাকে কিছু শিখতে হবে না, জাস্ট তুমি ভিজুয়ালাইজ করো, কারণ ইউ আর কানেক্ট, আমরা প্রত্যেকে তো এনার্জির সাথে কানেক্টেড। মাথা থেকে না, জাস্ট এখান থেকে আমাদের প্রত্যেকের কিন্তু হাতের মধ্যে থেকে এনার্জি ফ্লো হয়, রাইট? কারণ হাতের মধ্যে হ্যান্ড মাইনার চাকরাস আছে,
আমাদের যেমন মেজর 7 চাকরাস, চাকরা মানে কি এনার্জি ফিল্ড, যেখানে এনার্জি রয়েছে, ওই ওই জায়গাগুলো দিয়ে প্রচন্ড এনার্জি রিলিজ হয় এবং ওখানেই এনার্জি স্টোর থাকে বডির। তো ওই হাতের মধ্যেও যেহেতু রয়েছে, এই হাতের থেকে এনার্জি বেরোচ্ছে তোমার, সেটা তুমি হোয়াইট কালার ভিজুয়ালাইজ করতে পারো, বা গোল্ডেন কালার ভিজুয়ালাইজ করতে পারো, বা একটা লাইট পিঙ্ক কালার ভিজুয়ালাইজ করতে, যে শাড়িটা তুমি আজকে পরে আছো, আচ্ছা দিস ইজ অলসো আ ডিভাইন কালার। পার্পল কালার ইজ অলসো ডিভাইন কালার। আচ্ছা তো এই রকমের কিছু কালার, সব থেকে বেস্ট, এত কালারে যাওয়ার দরকার না। হোয়াইট, অনেকে বলবে আমি তো কালার ভিজুয়ালাইজ করতে পারছি না, ওকে অ্যাকিউরেট হতেই আসতে পারছে পারে। না, হয়তো গোল্ডেন ভাবতে গিয়ে ডার্ক একটা ম্যাঙ্গো কালারের মতো কিছু বেরিয়ে আসলো, তো দরকার নেই। কালারের কিন্তু আবার আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ কালার থেরাপি বা প্রাণী হিলিং এও আমি আচ্ছা। অলসো প্রাণী হিলার। তো কালার কিন্তু অনেক কিছু, আমরা তাহলে এই বিষয়ে অন্য একদিন কথা অন্য বলবো। একদিন কথা বলবো। হ্যাঁ তো এনার্জি দিয়ে গেল, আমি ভিজুয়ালাইজ করছি আমার ছোট্ট সন্তানটা, সেটা 2 মাসেরও হতে পারে, আবার 10 বছরও হতে পারে। সে যদি নিজে না করতে পারে, আমি বাবা বা মা হিসেবে, প্যারেন্ট হিসেবে এখান থেকে এনার্জি রিলিজ করছি, ওর মাথার উপরে রাখছি, ওখান থেকে এনার্জিটা আসলো একটা গোল বলের মধ্যে, 5-7 মিনিট তুমি ওকে ভিজুয়ালাইজ করছো, 24 ঘন্টার জন্য ওর মধ্যে সুরক্ষিত আছে, 24 আওয়ার্স, এবার ও যেখানে যাক যাক। আচ্ছা এটা আমরা গাড়ির জন্যও করতে পারি, বাড়ির জন্যও করতে পারি, আচ্ছা তাহলে বাড়িতে পুরো বাড়ি। এবার যখনই তোমার বাড়িতে প্রচুর লোকজন আসছে, আননোন কোনের, বাহ ওর বাড়িটা কি সুন্দর, বাহ দেখলে পরের দিনই কিছু একটা ভাঙলো, দেখবে। আচ্ছা কিন্তু ধরো এটা যে বলছে সবসময় তো সবাই খারাপ, হয়তো সে ভালো লাগছে বলেই বলছে। তোমার তো দেখো ভালো লাগছে বলেই বলছে, কিন্তু অনেকের কি থাকে জানো তো, অনেকের কথাতে সে নিজেও জানে না, হয়তো তার কথাতে কিছু দোষ আছে, আচ্ছা। সেটা তো পাস থেকে হয়তো পেয়েছে, সে আগে হয়তো কিছু বলতো মানে এটা যেগুলো সত্যিই লেগে যেত, হয় ডেফিনেটলি হয়। মানে সে কিন্তু মন ওই থেকে যে খারাপ ভাবছে না 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 না, দেখবে বলে কেন, মানে নজর লাগা, নজর হ্যাঁ লাগছে, হ্যাঁ হ্যাঁ এটা এটা ভালো বললেও তো সে জানে না, সে তো ভালো বলেই বললো, কিন্তু কথাটা তোমার খারাপ, মানে তোমার ওড়াতে গিয়ে লেগে গেল। কিন্তু তাহলে তো আমি কাউকে কোনো প্রশংসাই করতে পারবো না। না সেটা নয়, প্রশংসা করো, কিন্তু এটা ডিপেন্ড করছে গো, এটা আমি এই মুহূর্তে তোমাকে এক্সপ্লেনেশন দিতে পারবো না, কারণ ওটা ডিপেন্ড করছে কার কতটা ওরার ভাইবসটা বুঝতে পেরেছি। কিরকম, যে বলছে সে কতটা ওরা ইয়ে, বুঝতে মানে পেরেছি। সে হয়তো সেই মুহূর্তে তোমাকে বলে দিচ্ছে, পরে আবার নিজে রিগ্রেট করছে, বা আমিও তো হতে পারতাম ওর মতো, কিন্তু তোমাকে ভালোবাসে, কিন্তু হ্যাঁ ভালোবাসি কি সে কিন্তু তোমার সেই ক্ষতি চাইছে না, কিন্তু দেখো ইনডিরেক্টলি কোথাও গিয়ে ও, আমিও তো হতে পারতাম, আমার আমার নেই কেন, ওর তো হলো, ওর তো অনেক ভালোই আছে, এ হয়তো তোমার সামনে, কিন্তু সে কিন্তু দেখাচ্ছে এমনিও, যখন হয়তো তোমার কিন্তু পরবর্তীতে আসছে, তখনও তোমার সাথে ভালোই ব্যবহার করছে, ক্ষতি কিন্তু চায় না, কিন্তু তার ভিতরে তো একটা তার মানে চলছে, তার সেই ভাবনার জন্য আমার ক্ষতি হতে পারে। হালকা হলেও হতে পারে, আচ্ছা, এনার্জি লাগতেই পারে, তোমার অরা হেভি হতেই পারে। ওকে। আর তাহলে আমি যদি প্রত্যেকদিন তুমি যে ক্লিনিং প্রসেসটা বললো ওটা যদি প্রত্যেকদিন করি তাহলে কিন্তু আর কিছুটা অনেকটা সুরক্ষিত, একটা- কিছুটা সুরক্ষিত। এবার ডিপেন্ড করছে তোমার ওরা কতটা ডাউন ফল হয়েছে ওরার, বুঝতে পেরেছি। এবার সেটা তো আপলিফট করতে অনেকটা সময় লাগবে। দেখো প্রত্যেকে, আমি একটা কথাই সবাইকে বলবো, সবাই প্র্যাকটিস করতে পারে, নিজেকে হিল রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ওই যে বললাম, আমাদের এই মাথার তালু থেকে একটা, মানে যেটা আমার ক্রাউন চক্রা বলি, ব্রহ্মতালু, ওখান থেকে একটা সরু সুতোর মতো একটা, ধরো এই যে আমাদের, আমি বলেই দিই, ধরো আমার একটা চুল, এই একটা সিঙ্গেল চুলের মতো কিন্তু আমাদের স্পিরিচুয়াল কর্ডটা, আচ্ছা মানে প্রত্যেকটা মানুষের একটা চুলের মতো ইয়ে লেন্থে, ওরকমই একটা ইয়ে থাকে, লেন্থ থাকে লম্বা, আর ওই রকম সরু একটা কর্ড ইউনিভার্সে গিয়ে কানেক্ট হচ্ছে, যেটা আমাদের পরমাত্মা, আচ্ছা ঈশ্বর, অলমাইটি গড, সে যে ধর্মের লোক হোক না কেন, সবাইকে কিন্তু ভগবান ধরে রেখেছে। তো আমাদের প্রত্যেকের রাইট আছে আমাদের নিজেকে নিজেকে হিল করা, ওই এনার্জিটা অটোমেটিক্যালি ওই কর্ডের মাধ্যমে আসবে। এইবার আমি বলি স্পিরিচুয়াল কর্ড, দিস ইজ কল্ড স্পিরিচুয়াল কর্ড। আচ্ছা এই কর্ডের মধ্যে আমাদের বডিতে এনার্জি আসছে, তোমারও এখনো আসছে, আমারও কিন্তু এখন আসছে, এবার ওটাকে স্ক্যান করা যায়। আচ্ছা স্পিরিচুয়াল কর্ড মানে তোমার মাথার উপরে এনার্জি এত বড়, মানে ওটা স্ক্যান করা যাবে যে কার স্পিরিচুয়াল কর্ডটা কত মোটা, কত প্রসারিত, কারো একদম সরু, এইরকম আমি হাত দিয়ে বুঝতে পারবো, আমাকে আবার কারোর দেখতে পারি যেটা, এটা আমার হাত এখানে আসছেই না, আমি এরকম করছি হাত আসছেই না, দেখা গেলো এত বড়, তাহলে তার এনার্জি কন্টিনিউ ফ্লো হচ্ছে, সেই ইউনিভার্সের সাথে মানে অতপ্রত ভাবে জড়িত, সেই ইউনিভার্স ছাড়া কিছু জানেই না,
তার মানে এটা নয় সে তার পার্সোনাল সংসার জীবন ছেড়ে দিয়েছে, মানে কন্টিনিউ সে জব টপ করে যাচ্ছে, এরকম কিন্তু নয়। সে কিছু ডিসিপ্লিনের মধ্যে আছে, সে জানে এনার্জি কিভাবে কাজ করে, সেলফ ফিলিং করে, কিছু প্রিন্সিপাল সে মেনে চলে এবং টাইম মতো নিজে ক্লিনজিং করছে, এবং হয়তো তার গুরুর কিছু দীক্ষিত মন্ত্র আছে বা সে কিছু প্রেয়ার চান্ট করছে যেগুলো অটোমেটিক্যালি। দেখো, সবার আগে ভাব দরকার, ভালোবাসা দরকার। আমি তোমাকে শিখিয়ে পারবো না কিন্তু এনার্জি হিল কি করে হয়। এটা তোমার মধ্যে বা আমার মধ্যে সেই কিউরিওসিটিটা থাকতে হবে যে আমি কতটা পারবো, বা আমার ভালোবাসা যত থাকবে তুমি এমনি তোমাকে ভগবান অন্যদিকে নিয়েছো, ওই দিকেই নিয়ে চলে যাবে। ঠিক ঠিক। তো স্পিরিচুয়াল কর্ডের লেন্থ যার যত বড় হবে তার সে তত ঈশ্বরের সাথে কানেক্টেড, সে তত ইউনিভার্সের সাথে কানেক্টেড। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা দেখবে, এই যে তুমি এক্ষুনি একটা কথা বলছিলে না যে আমিও বলছিলাম যে আমরা আগে ফোনে কথা বলতাম, আমাদের অনেক বন্ধু ছিল। দেখবে, কারণ এটা অলসো দিস ইজ দ্য পার্ট অফ হিলিং, মানে এটা খুব ইম্পর্টেন্ট জানা। আমরা ফোনে গল্প করছি, দেখবে অফিস থেকে ফিরছি, ফোনে গল্প করতে করতে আসছি। লাইফ পার্টনার হোক, বাবা মা হোক, ডিফারেন্ট, সে ঠিক আছে মানলাম, কিন্তু অযথা যে অফিসের কলিগকে ফোন করে দিচ্ছি, এবার যে যাকে ফোন করলাম বা কেউ আমাকে ফোন করলো, সে তার লাইফের পুরো ট্রমা আমাকে বলছে, কন্টিনিউ বলে যাচ্ছে, জানিস আমার বর এটা বললো, জানিস আমার লাইফে আমার শাশুড়ি এটা বললো, আমি পারছি না থাকছে, সে হাও হাও করে কাঁদছে। এবার ও ধরো ধরো আমি আছি বা তুমি আছো, আমরা কি করছি, ওকে সান্ত্বনা দিচ্ছি কন্টিনিউ, কাঁদিস না, দেখছি আমি কি করা যায়। এবং তুমি বাড়িতে এসে অফিসের ব্যাগটা রেখে আমি একটা সিচুয়েশন বোঝাচ্ছি, এবার কন্টিনিউ না, তুমি তোমার লাইফ থেকে বেরিয়ে গেছো, কিন্তু এবার ওকে নিয়ে ভাবতে শুরু করেছো। তুমি তোমার হাজবেন্ডকে বলছো বা বাড়িতে সবাইকে বলছো, বা আমি বলছি, জানো তো ওর লাইফে এই প্রবলেমটা, জানো তো ওর লাইফে প্রবলেমটা কি করে শর্ট আউট করা যায়। তুমি এখনো ভাবছো, কন্টিনিউ ভাবছো, আবার ওর ফোন হলো, ফোন অ্যাটেন্ড করলে, আবার ওর সাথে কথা বলছো, দেখা গেলো 1-2 ঘন্টা কেটে গেছে, তোমার বাড়ির লোক বিরক্ত হয়ে যাচ্ছে যে ও কেন এত টাইম দিচ্ছে, সেটা তো একটা আলাদা পার্ট। কিন্তু এই যে তুমি কথা শুনছো কন্টিনিউ, ওর এনার্জির সাথে তুমি কানেক্ট হয়ে যাচ্ছ, কিন্তু কোনো না কোনো সময় গিয়ে ওর ভাবনাগুলো তোমার এই যে অরাতে চলে এলো, কিন্তু আচ্ছা আচ্ছা, ওটাও কিন্তু কানেকশন। দিস ইজ কল্ড কানেকশন, তাহলে কর্ড আমি জুড়ে ওই গেল। সময় কিভাবে নিজেকে প্রোটেক্ট করবো? বলে দিচ্ছি, এবার ও কি করলো, কন্টিনিউ তুমি ওকে নিয়ে ভাবছো, তুমি তোমার দেখো মনে হচ্ছে জানো তোমার বডিটা এখানে, তোমার আত্মাটা মনে হয় ওর কাছে চলে গেছে, বা ও স্বয়ং তোমার কাছে চলে এসছে, এরকম ফিলিং হবে। এবং তুমি কন্টিনিউ ওকে নিয়ে ভেবে যাচ্ছ, পরের দিনও ভাবছো, ভাবছোই। এতে কি হচ্ছে, তুমি ওর নেগেটিভ এনার্জি গুলো তুমি তোমার মানে জ্ঞান হচ্ছে না, তো তুমি বুঝতে পারছো না, আননোয়িংলি সমস্ত তোমার অরাতে চলে আসছে। ওটাই কিন্তু একটা নেগেটিভ এনার্জিতে পরিণত হচ্ছে, এবং ওটা কিন্তু কোনো না কোনোভাবে তোমার লাইফে বা যে ভাবছে তার লাইফে বা আমার লাইফে কোনো না কোনোভাবে প্রভাব ফেলতে পারে। তাহলে কেন বলে অরা ক্লিন করো, কেন বলে কর্ড কাটিং করো? কিচ্ছু না, তোমার কাজ হয়ে গেল, তোমার অফিসিয়াল ওয়ার্ক হয়ে গেল। প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর বলে দিই, এত ভাবার দরকার নেই। ওকে তুমি খুব জোর হলে ব্লেসিংস, দেখো আমরা প্রত্যেকে কিন্তু প্রেয়ার করতে পারি এবং ব্লেসিংস সেন্ড করতে পারি ইউনিভার্সকে, মাদার আর্থকে, এবং তোমার আশেপাশে শুধু প্রেয়ার করো। কেউ তোমার ক্ষতি চাইলো, তুমি ক্ষতি চেও না, তুমি তাকে বলো ফরগিভনেস এনার্জিতে যাও, যে না, ও হয়তো আমি যেটা ভাবছি ও হয়তো সেটা ভাবতে পারছে না, ওর হয়তো সেই ভাবার ক্ষমতাটা ভগবান এখনো অব্দি দেয়নি। ভগবান যেন ওকে ফরগিভ করে, ক্ষমা করে। আমি তোমাকে ক্ষমা করলাম, এবং ভগবান তোমাকে এই সদ্বুদ্ধিটুকু দিক যে তোমার চৈতন্য হোক, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস বলতেন, তোদের চৈতন্য হোক। চৈতন্য কথাটার অর্থ অনেক মহৎ, অনেক বড় জিনিস। তো সেইটাই তো, অত কিছু ভাবার দরকার নেই। তুমি কি করতে পারো, তুমি বলতে পারো, মনে মনে ভাবতে পারো যে ও যেন ভালো থাকে, প্রবলেমটা সলভ হয়ে যাক, আমি ব্লেসিং সেন্ড করছি থ্রু ইউনিভার্স, তোর প্রবলেমটা সলভ হোক। এবং নিজের কর্ড কাটিং করো। কর্ড কাটিং ইজ ভেরি ইজি, কর্ড কাটিং যে কেউ করতে পারে। যে যেহেতু আমি বলেছি যে ইউনিভার্সকে আমরা এনার্জি কল করলাম, আমাদের হাতে এনার্জি রয়েছে, ইটস লাইক আ সিজার, মানে কাঁচি। ভিজুয়ালাইজ করো তোমার হাতে একটা ঐশ্বরিক কাঁচি রয়েছে, কাঁচি। বা কেউ যদি মনে করো এইটা আমার কাঁচি, দেখো বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুত দূর। তুমি যদি একটা পাথরকে কুড়িয়ে এনে ভাবো যে এটা মহাদেব আছে, এর মধ্যে মহাদেবই আছে, তোমাকে নর্মদেশ্বর বা পারদ লাগবে না, সেটা অন্য একটা টপিক হয়ে গেল। তো এই কাঁচিটাকে তুমি ভাবতে শুরু করো যে এটা আমাকে ঈশ্বর আমাকে দিয়েছে। কেন দিয়েছে? ক্ষতি করার জন্য না, অন্য কিছু কাটার জন্য না। তোমার নিজের কর্ড, যেই কর্ডটা আনওয়ান্টেড এবং আনঅথরাইজড, মানে যেটা আমার দরকার নেই জীবনে এবং আমার দরকার নেই, রাইট, থাকলে বরং ক্ষতি হবে। এবার কি হবে, তুমি যত ভাববে ওর এনার্জি তোমার দিকে আসবে, তোমার পজিটিভ এনার্জি গুলো, কর্ড যেহেতু জুড়ে গেছে, কন্টিনিউ তুমি যার কথা ভেবেই চলে যাচ্ছ, যার লাইফের ট্রমা তাকে নিয়ে ভাবছো,
চলে যাচ্ছে, এবার তুমি ড্রেন হতে থাকছো, তুমি কোনো না কোনো ভাবে আবার তোমার কোনো শারীরিক প্রবলেম হতে পারে বা কোনো ভাবে এনার্জি, সবার আগে তো নিজেকে লো ফিল করব। একদমই তুমি, তোমার মেন্টাল ট্রমা ফিল হবে যে, তারপরে তুমি খুব জোর যেটা তোমার করা উচিত সান্ত্বনা একটু হালকা দিলে বা তুমি বুঝলে তুমি শুনলে, তারপর আর তুমি ওর কথা ভেবো না, পুরোটা সারেন্ডার করে দাও ইউনিভার্সকে, কর্ড কাট করে দাও। ওই সিজারের মতো করে ওটাকে আমি কাট ভাবলাম করবো, যে আমাদের ওটা ভিজুয়ালাইজ করতে হবে। তো মণিপুর চক্রতে একটা সরু সুতোর মতো কিছু আছে, যেটা যাকে নিয়ে আমি ভাবছি তার মণিপুর চক্রতে কানেক্টেড, দুটো পাঁজরের মাঝখানে একটা গোল চাকতি, ওটা ওটা একটা মণিপুর চক্র, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বলেছি, এটা বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে ফোর্স যেটা আমাদের বডির বিএসএফ বলা হয়। তো ওখানে ইমিউনিটি পাওয়ার থাকে, কেউ ব্ল্যাক ম্যাজিক করলে আগে ওই জায়গাটা গিয়ে অ্যাটাক হয়, তো ওটা খারাপ হয়ে যায়। তো ওটাকে কিছুতে খারাপ হতে দেওয়া যাবে না। হয় তোমাকে দু রকম ভাবে ভিজুয়ালাইজ করা হয়, হার্ট টু হার্ট, আমার হার্টের থেকে এখান থেকে একটা সরু সুতোর মতো কিছু ওর হার্ট অব্দি, যার কথা আমি ভাবছি তার হার্ট অব্দি গেল, গিয়ে তুমি ওটা মাঝখান তোমার একদম মানে তোমার বডির এখান থেকে জোড়া, তো ওরটা দরকার নেই, তুমি তোমাকে দেখবে, চোখ বন্ধ করে দেখবে, তুমি ওই কাঁচিটা দিয়ে, বা কাঁচি যদি ফিজিক্যালি কাঁচি না থাকে তুমি হাতটাকেই কাঁচি বানাবে, কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দেবে। আই এম রিলিজিং দিস কর্ড, আই এম কাটিং আনওয়ান্টেড আনঅথরাইজ কর্ড। এই যে কর্ডটা আমার সাথে যুক্ত হয়েছে, যেটা আমার জীবনে কোনো মাইনে রাখে না, আমার নেগেটিভ হতে পারে, এই কর্ডটা আমি কাট করলাম, কাট করে ইউনিভার্সে পাঠিয়ে দাও, বা ও নিয়ে চলে গেল, সেটা তোমার দরকার নেই। এইটা খুব ইম্পর্টেন্ট, কর্ড কাটিং খুব ইম্পর্টেন্ট। আর অনেকের দেখবে এত স্ট্রেস থাকে, আরো একটা জিনিস, রাত্রেবেলা মানে ঘুম হয় না, আবার অনেকের সিজোফ্রেনিয়া থাকে, অনেক মেন্টাল ডিসঅর্ডার থাকে, যে রাত্রেবেলা ঘুম হয় না, প্রচুর স্ট্রেস, এখন তো সবার দৈনন্দিন জীবনে প্রচুর স্ট্রেস। তো একটা কাজ করতে পারো, যেমন দুপুরে তোমরা বা সকালে ওই সল্ট ওয়াটার বাথ বা কফি পাউডার বাথ নিচ্ছ জলের সাথে মিশিয়ে, সেমই তুমি রাত্রেবেলা অ্যালার্জেটিক স্কিন হলে তুমি কফি পাউডার 1 চামচ বা 2 চামচ নিয়ে জলের সাথে গুলে একটা গামলা, বড় গামলার মধ্যে, হতে পারে 2-5 লিটার জল আছে বা ওরকমই, জাস্ট পাটা ডুববে এত অব্দি তুমি ডুবিয়ে রাখলে। এবার যারা অ্যালার্জেটিক নয় তারা নুন জলে পাটা ডোবালে, ঠান্ডা জল, আচ্ছা, গরম জল নয়, গরম জলে নেগেটিভ এনার্জি, মানে এনার্জি যেগুলো আমাদের অরাটাকে ক্লিন হতে একটু ডিফিকাল্ট হয়, ঠান্ডা জল, নর্মাল টেম্পারেচার, ঠান্ডা মানে একদম ফ্রিজ ঠান্ডা, নর্মাল, সেই জলের মধ্যে পা ডুবিয়ে রাখবে স্নান করার সময়। তাই এবার গরমকাল, এই শীতকালে তো তোমাকে একটু উষ্ণ গরম জল নিতেই হবে, কিছু করার নেই, ঠান্ডা লাগবে। ওই জলের মধ্যে কিছুক্ষণ পা ডুবিয়ে ফিল করো, রিল্যাক্স, কিছু ফিল করতে হবে না, প্রথমে জাস্ট ডুবিয়ে রাখলে, এবং আস্তে আস্তে 1-2 মিনিট পর থেকে ফিল করো যে তোমার সমস্ত শরীরের ওরার সমস্ত স্ট্রেস সারাদিন যা ছিল, ওই পায়ের মাইনার চাকরা আছে, যেমন হাতে বললাম হ্যান্ড মাইনার চাকরা, পায়ের ফুট মাইনার চাকরা, লেগ মাইনার চাকরাস আছে, ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, জলের মধ্যে মিশে যাচ্ছে। কিছুক্ষণ থাকার পরে তুমি যখন বুঝলে, তোমার ওটা তোমার নিজের ফিল, যে তুমি বুঝতে পারবে যে ফিলিং আসবে ভিতর থেকে যে না এবার হয়ে গেছে, পাটা তুলে নিলে, মুছে নিলে, আর ওই জলটা তুমি কোথায় ফেলবে, সেটা হচ্ছে কোমোটে ফেলবে, ফ্ল্যাশ করে দেবে ওই জলটা, কারণ ওখানে ডার্টি এনার্জি আছে, ডিজিজ এনার্জি আছে, সারাদিনের স্ট্রেস এনার্জি, ওটা যেন ফ্লোরে ফেলো না, ফ্লোরে যদি ফেলো ভালোভাবে তোমাকে ক্লিন করতে হবে জল, এবং ওই দিনের বেলাটা তো এমনি তোমার ওয়াশ হয়েই যাচ্ছে, আর এই একটা, এতে কি হবে, রিল্যাক্স হবে, রাত সারাদিনের স্ট্রেস ওরা থেকে থ্রু ফুট মাইনার চাকরা বেরিয়ে যাচ্ছে, আর এটাই, আর তুমি লাইট ফিল করবে। অনেক আনওয়ান্টেড কর্ড ওর মাধ্যমেও অনেক সময় বেরিয়ে যায়, ছিঁড়ে যায়, চলে যায়, তো ওটা একটা খুব ভালো প্রসেস। আর এটাই যে এগুলো প্রতিদিন করতে করতে না, ওরা তোমার অনেকটা ক্লিন হবে, খুব ভালো রকমের ক্লিন হবে, বেটার ফিল করবে, অনেক লাইফে চেঞ্জেস আসবে, সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, থ্যাংক ইউ, আমার তো খুব ভালো লেগেছে। বাকি দর্শকরা যারা দেখছেন তারা জানাবেন কেমন লাগলো, আপনাদের মতামত ভীষণই গুরুত্বপূর্ণ। এবং দৈনন্দিন জীবনে প্রবলেম তো থাকবেই, প্রবলেম থাকলে তার সলিউশনটাও কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে, জীবনে ম্যাজিক হয় না, নিজেকে করতে হবে। তাই এই টিপসগুলো ফলো করে নিজের জীবনে যতটা আর একটু বেটার করা যায় সেটা তো করবেন। আর যদি একান্তই না পারেন তখন তো স্পেশালিস্টরা রয়েছেন, তাদের কাছে যাবেন। আর যাওয়ার আগে ডেফিনেটলি বলবো, পাপিয়া ভার্স চ্যানেলটা
একান্তভাবেই আপনাদের চ্যানেল, তাই আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো রকম কিছু সমস্যা থাকলে অনায়াসে এখানে জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে। আর সব রকম এই যে এত টপিকের ওপর আসছে, সেটা সবই আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে। তাই পাপিয়া ভার্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে।